সাধারণত কলেজ থেকে ফিরে গোসল সেরে আগে ভাত খায় সাবিলা। ওর নাকি খিদে সহ্য হয় না, কিন্তু পরের দিন কলেজ থেকে ফিরে ভাত খেল না সে। ভাত খাবার বদলে তালহাকে কোলে নিয়ে দুষ্টুমিতে মেতে উঠল, কারণ বাড়ি ফিরেই শুনেছে আজ নাকি নিহারের স্কুলে কি একটা প্রোগ্রাম আছে বলে ফিরতে একটু দেরি হবে। এরই মধ্যে সালেহা বার কয়েক মেয়েকে এসে খাবারের জন্য সেধে গেছেন, কিন্তু সাবিলা জানিয়ে দিয়েছেন তার খিদে নেই। সেটা শুনে সালেহা নিজের মতো গজগজ করতে লেগে গেলেন। পোড়া কপাল নিয়ে দুনিয়ায় আইসোস, ভালো কপাল তো নিয়ে আসোস নাই। তুই হইলি পোড়া কপালি, দেখোস না একটা ভালো সম্বন্ধ জুটে না। ভাত না খাইয়া জিদ দেখাস, আমারে দেখাইলে কি লাভ? ভাত না খাইয়া কি হইব? আরো তো চিমসা হইতে থাকবি, আর একজন ওইদিকে খায়া দায়া চিকনি চামিলি হইতে থাকবো। মন চায় যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চইলা যাই। কত বড় পাপ করছিলাম যে অকালে স্বামী ডারে হারাইছি, তারপরে পোলা ডারে। আজকে মাইয়া নিয়ে এই জ্বলন জ্বলতাছি, আমার মরণ হয় না কেন? আম্মা, তুমি থামবা না? আমি কিন্তু বাসা থেকে চইলা যাব। সাবিলা এবার বাধ্য হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। সালেহা মুখ তুলে মেয়েকে দেখে মুখ কালো করে বললেন, হ্যাঁ, যাবি না? যাবি তো, সবাই যা গিয়া, আমি একলা থাকি। দয়া করে তুমি চুপ করো, আমি ভাত খাইতে যাইতেছি, নাও তালহারে ধরো। বলে তালহাকে সালেহার কোলে দিয়ে সাবিলা খেতে গেল। সালেহার গজগজনি হয়তো আর কিছুক্ষণ চলত, কিন্তু ছোট বোনকে দেখে হঠাৎ থেমে গেলেন। ত্রস্ত পায়ে উঠে গিয়ে বোনকে নিয়ে ভেতরের ঘরে চলে গেল। কি রে, আবার খবর কি? তুই এখন হঠাৎ এইখানে? আমি না তোরে কইলাম অগরে মানা কইরা দিতে। আমি ওইখানে মাইয়া বিয়া দিমু না, যারা কিনা আমার মাইয়ারে রাইখে আমার বউরে। আরে আপা, ওরা তো তোমার বউরে পছন্দ করে নাই, ওই সাবিলারই পছন্দ করছে। খালি আমার ভাসুরের ছেলে রাকিবই তোমার ছেলের বউরে পছন্দ করছে। রাকিব আমারে গতকাল রাতে ফোন দিয়া বলছে, চাচি, নিহার সম্পর্কে একটু খোঁজ খবর নেন তো, মেয়েটারে আমার মনে ধরছে। আমি বললাম, বাবা তুমি তো নিহারে দেখতে যাও নাই, যারে দেখতে গেছো তার কথা বলো। আর নিহারের তো ছেলে আছে, সে বিয়া শাদী করবো না। সাবিলারে পছন্দ হইলে বলো, বিয়া লাগাই দেই, নইলে বাদ দাও। এইটা শুনে রাকিব আমারে আর কিছু বলে নাই। পরে আমি ফোন কইরা আমার যাকে জানাইলাম সব। আমার যা শুই না তোর আগে আগুন, ছেলেরে ধাতাবাড়ি দিয়া সোজা করছে। তারপর আমারে ফোন কইরা সাবিলার কথা বলছে। মোট কথা তুমি রাজি থাকলে ওরা সামনের সপ্তাহে কাবিন কইরা রাখতে চায়। এখন কি করবা বলো? কিন্তু এইটা কোনো কথা হইল? ছেলেটা তো আমার মাইয়ারে পছন্দ করে নাই। মায়ের কথা শেষে কথাগুলো শুনে যেন মুহূর্তের মধ্যে সালেহা কথার খেয়ে হারিয়ে ফেলে। আরে আপা, ওর কথা বাদ দাও, ও হইল গিয়া বেটা মানুষ, খালি আলগা রূপটাই দেখছে, নিজের ভবিষ্যৎ ভাবে নাই বইলেই এক বাচ্চার মায়ের বিয়া করতে চাইছে। আমার যা ওকে বুঝাইছে, অহন সে তো সুন্দর রাজি হইয়া গেছে। এরপর আজ সকালে আমার যা আমারে ডাক দিয়া সরাসরি বলল, শোনো মিয়া, আমার ছেলে না বুঝা তোমারে ফোন দিয়া কি না কি কইছে, ওইসব তুমি মাথায় নিও না। আর তোমার বোন রে কও এইসব জানার দরকার নাই। ওনারে কইবা সাবিলারে আমাকেও পছন্দ হইছে। আমার যার সাথে কথা বললেই তো তোমার এইখানে দৌড় দিলাম। এখন কি করবা ভাবো, মাইয়ারে বিয়া দিবা না মানা দিবা? সালেহা বড় দ্বিধার মধ্যে পড়ে গেলেন। নিজের সীমাবদ্ধতা ভালো করেই বোঝেন তিনি। সাবিলার বয়স 30-এর কোঠায় পেরিয়েছে বহু আগেই। এখন তো চেহারার সাথে সাথে শরীরের বয়সের ছাপ পড়তে শুরু করেছে। বিয়ের সম্বন্ধ আসে না বলেই চলে, দু একটা যা আসে তাও দোজোবরে। এই প্রথম তার মেয়েটার জন্য এমন একটা সম্বন্ধ স্থির হলো যেখানে ছেলেটা অবিবাহিত এবং বয়সও সাবিলার আশেপাশে, একদম মানানসই। ভালো চাকরি করে, তবে খটকা একটাই, ছেলেটা এমন মানুষ যে কিনা প্রথমে পছন্দ করলো তার ছেলের বউকে। সালেহার মাথায় যেন কাজ করছে না। এক মন বলছে না করে দেই, আবার আরেক মন বলছে এমনও তো হতে পারে ছেলে হয়তো না বুঝেই বলছে, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। সংসারের মায়া যখন পড়বে তখন এসব কথা মাথায় থাকবে না। শেষ পর্যন্ত দ্বিতীয় চিন্তারই জয় হলো। সালেহা মিনমিন করে বললে, আচ্ছা, কওনের আগে সাবিলার সাথে একটু কথা কইয়া নিলে কেমন হয়? কথা কওয়ার তো দরকার নাই। আমি এই ছেলের বিয়া করব না। যার নজর প্রথমেই স্লিপ করছে তারে আমি বিশ্বাস করি না। খালামণি, তুমি ওরে মানা কইরা দাও, বলো মেয়ে রাজি না। চড়া গলায় হঠাৎ বলে উঠল সাবিলা। মিলা সালেহা দুজনেই চমকে তাকালেন সাবিলার দিকে। সে কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে টের পাননি। সাবিলার কথা শুনে সালেহা হঠাৎ তেতে উঠল। তুই রাজি না মানে? কইলেই হইল? তোর লইগা 10 জন বসে রইছে, যেমন লাগে তোর বিয়ের পাত্রের অভাব নাই, মোটেও একটা জোটে না। মানা কইরা দেওয়ার মতো কলিজার পাটা আমার নাই। বিয়া এইখানেই হইব, আর আমি তোরে এইখানেই বিয়া দিমু। সাবিলা রেগে গিয়ে বলল, আমারে দিবা কেন? যখন তোমার এত বেশি পছন্দ, তুমি গিয়ে বিয়াটা করো না, আমি করবো না। কি কইলি তুই? আমার মুখের উপর কথা? তবে রে। সালেহা তেরে যেতে নিলে মিলা বোনের হাত চেপে ধরে তাকে থামিয়ে দিয়ে সাবিলাকে ধমক দিয়ে ভেতরে পাঠিয়ে দিলেন। ভেতরে এসে বালিশে মাথা রেখে কাঁদতে লাগলো সাবিলা। মনটা তার অসম্ভব খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত কিনা এমন একজনকে বিয়ে করতে যাবে যার মনে আরেকজনের ছবি।
নিহার স্কুল থেকে ফিরে সব শুনে থম ধরে রইল সারাটা বিকেল। আজ ওদের স্কুলে বই বিতরণী অনুষ্ঠান ছিল বলে ওকে বিকেল পর্যন্ত থাকতে হয়েছে। আর এদিকে রান্নাঘরেও একদাদা কাজ জমে গেছে। সকালের নাস্তা থালাবাটিটা পর্যন্ত ধোয়া হয়নি, সেটার পাশ দিয়ে পিঁপড়া লাইন ধরেছে। এদিকে বাড়ি ফেরার পর থেকেই দেখছে শাশুড়ি আর ননদের বিপরীতমুখী অবস্থা। প্রথমটায় সে কিছু বুঝতে পারল না, ভয়ে শাশুড়িকে কিছু জিজ্ঞাসা করবে সেটারও সাহস পেল না। তবে সাবিলাকে জিজ্ঞাসা করা যেতে পারে। ওর সাথে নিহারের বোঝাপড়াটা মোটামুটি ভালো, যদিও গতকালের ঘটনার পর থেকে সাবিলা ওর সাথে ঠিকমতো কথা বলছিল না। তবে নিহার ওর মাথায় হাত রাখার সাথে সাথে সাবিলা কান্নায় ভেঙে পড়ল। ওর কাছ থেকেই নিহার জানতে পারল মিলা খালামণি আসা এবং পাত্রপক্ষের সম্মতির কথাটা। মাগরিবের নামাজ পড়ে নিহার নিজেই সাহস করে শাশুড়ির ঘরে এলো। মৃদুস্বরে তাকে বোঝাতে চেষ্টা করলো, আম্মা, একটা অনুরোধ করি আপনারে, আপনি সাবিলারে এখানে বিয়া দেবেন না প্লিজ। আম্মা, ছেলেটা একদম ব্যক্তিত্বহীন, তার নজরেই কত বড় গলত। সে নিজের জন্য নির্ধারিত মেয়ে দেখতে আইসা অন্য মেয়ের দিকে নজর দেবে কেন? নারীর উপর যেমন পর্দা ফরজ, তেমনি পুরুষের উপরও পর্দা ফরজ। আমার পর্দা তো ঠিকই ছিল, কিন্তু ওই লোক তো চোখের পর্দা ছিল না। সে কেন তাকাবে বেগানা মহিলার দিকে? সে একটা বেয়াদব লোক আম্মা। আম্মা, ওর সাথে সাবিলা কখনোই সুখী হইব না। তাছাড়া দেখেন, ওর সাথে বিয়া হইলে আমি নিজেও সবসময় সংকোচের মধ্যে থাকবো, সামনে যাইতে পারবো না। আপনাকে তো আমি সেই দিনই বারবার বলছিলাম আমার যাবার দরকার নাই, পর্দা না করলে কি হয় দেখলেন তো। চুপ করো। প্রায় গর্জে উঠলেন সালেহা, বললেন, আইসে আমার ভাষণ মারাইতে। আজকাল মনে হয় খুব বেশি বুঝন শুরু করছো, জিব্বা লক লক করে। আমারে বুঝাইতে আইসো না? শুনো, চুল আমার বয়সে পাকে নাই, বুঝলা? আমি ঠিকই বুঝি কোনটা সাদা আর কোনটা কালা। ছেলে এখন সাবিলার বিয়ে করতে রাজি হয়েছে, তো তাতেই আমার কলিজা জ্বলতাছে। এইটা কও না কেন যে তোমার মনে একটু রং ধরছে, বিয়ার লাইগে মন উতলা হইয়া উঠছে। সাবিলারে রাইখে তোমারই বিয়ে করাইতে চাইলে তখন ভালো মানুষ হইয়া যাইতো, ঠিক না আম্মা? আর্তনাদ করে উঠল নিহার, বাষ্পরুদ্ধ স্বরে বলল, আপনি এভাবে বলতে পারলেন আম্মা? আমি কি এই কথা কইলাম? আমি কি সাবিলার কেউ না? ওর ভালো মন্দ ভাবার কি অধিকার আমার নাই? আর আমি যদি বিয়েই করতে চাই, আপনি কি আমার ঠেকায় রাখতে পারবেন বলেন? পারবেন না, কারণ আইনত ধর্ম তো কোনো দিকেই আমি বাধা নাই। কিন্তু আপনি ভালো কইরাই জানেন যে আমি নিজেই বিয়ে করতে আগ্রহী না, কারণ আমার ছেলের জায়গায় আমি অন্য কাউরে কখনোই ভাবতে পারি না, পারবো না, কখনোই না। তবুও আপনি। এতটুকু বলে উদ্গত কান্না চেপে দ্রুত বেরিয়ে নিজের ঘরে ঢুকে গেট বন্ধ করে দিল নিহার। শাশুড়ির কথাগুলো আজ তার আত্মসম্মানে গিয়ে আঘাত করেছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে? নিহারের শরীর কান্নার দমকে ফুলে ফুলে উঠতে লাগলো। পরে কয়েকটা দিন নিরুপদ্রবেই কাটতে লাগলো, কারণ এরপরে আর কেউই এ নিয়ে কথা তোলেনি, না সাবিলা না নিহার। তবে সালেহা অনেক ভেবেচিন্তে মিলাকে ফোন করে রাকিবদের আসতে বলে দিয়েছেন। এত কম দাওয়াত হওয়ার মধ্যে তিনি এ জীবনে মেয়ে পার করতে পারবে না। কাজেই মেয়ে বা বউয়ের আবেগিকতায় গা ভাসালে চলবে না, তাকে বাস্তব বিচার করেই এগোতে হবে। একটা জীবনে ওরকম অনেক ঘটনাই ঘটে, সেসব ধরে বসে থাকলে জীবন চলে না। তাকে যেভাবেই হোক মেয়ে পার করতে হবে এখন, কাজেই অত ভাবলে চলবে না। মিলার মাধ্যমেই দেওয়া নেওয়ার আলাপ সারলেন তিনি। তবে রাকিবদের ততটা ডিমান্ড নেই শুনে সালেহার মন বেশ খুশি হয়ে উঠল। তারা নাকি কাবিন করেই ওই দিন মেয়ে তুলে নেবেন, পরে সুবিধা মতো বৌভাত করবে। ফলে আলাপ আলোচনার মাধ্যমে স্থির হয়ে এ পরের সপ্তাহে সাবিলার কাবিন সুসম্পন্ন হয়ে গেল। সাবিলা অবশ্য আরেকবার মাকে থামানোর একটা দুর্বল চেষ্টা করছিল, কিন্তু সালেহা বিষ খাবেন বলে হুমকি দিলে সাবিলা আর কোনো কথা বলার সাহস পাননি, কিংবা কে জানে হয়তো নিজেই আর বিয়েতে বাধা দিতে চাননি। কে চায় না নিজের কপালে লাগা বিবাহযোগ্যা ডেকরি মেয়ের অপবাদ গোছাতে? সাবিলার হয়তো তেমনই মনে হয়েছিল। উপরন্তু কাবিনের দুদিন আগে রাকিব ফোন করে তাকে সরি টরি বলে সাবিলাকে বোঝাতে সক্ষম হলো যে ওটা একটা ঠাট্টা ছিল, স্রেফ সাবিলাকে রাগানোর জন্য। আর ভাবিদের সাথে তো ঠাট্টা করাই যায়। আসলে সাবিলাকে তার এক নজরেই অসম্ভব পছন্দ হয়ে গিয়েছে। সাবিলার মনও যেন রাকিবের কথাটা বিশ্বাস করতে পেরে অনেকটা হালকা হয়ে গেল। সালেহাদের 3 রুমের ছোট্ট বাড়িটা লোকে গিজগিজ করছে, যদিও হিসাব মতে লোকজন কমই বলা চলে, কারণ খুব ঘনিষ্ঠদের ছাড়া সবাইকে বলা হয়নি। কিন্তু লোকের অনুপাত আর বাড়ির আয়তন কম হওয়ায় ভিড়টা একটু বেশি মনে হচ্ছে। রান্নার জন্য একটা বাবুর্চি ভাড়া করে আনা হয়েছে। ছাদে প্যান্ডেল টেনে 50 লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে। এসব মিলা আর তার স্বামী দৌড়াদৌড়ি করে সব করেছে। বিয়ের আনন্দ আজ পুরো বাড়িতে। মেহমানরা সবাই ছাদ আর ঘর করে বসেছে। তবে আজ আর নিহারকে পর্দা রক্ষার জন্য বেশি কসরত করতে হয়নি, কারণ সালেহা নিজেই আজ নিহারকে কারো সামনে যেতে বলেনি। নিহার মনে মনে আল্লাহর কাছে লক্ষ্য শকর করলো। আল্লাহ যা করেন
তা যে ভালোর জন্যই করেন সেটা আরেকবার প্রমাণিত হলো। নিহারের পর্দা রয়েছে সালেহা সম্পূর্ণ সম্মতিতে। তিনি নিজেই আজ নিহারকে পুরুষ আত্মীয়দের মজলিস থেকে বাঁচিয়ে সরিয়ে রাখলেন। আজ কেন তার যেন মনে হচ্ছে নিহার এক নজরে চোখে পড়ে যাবার মতো মেয়ে। কালো হোক কি শ্যামলা, হাবড়া পুরুষ লোকগুলো ওকে দেখলে একবারের জায়গায় দুইবার তাকাবি। তাই কখন কোন ফাঁকে কে দেখে ফেলবে কে জানে। পরে দেখা যাবে বউটাই হাতছাড়া হয়ে যাবে। তার চেয়ে পর্দা করছে সেটাই করুক, এটাই বরং সব দিক থেকে ভালো। বিয়ে হয়ে যাওয়ার পর বর কনেকে পাশাপাশি বসিয়ে প্রচলিত নিয়মে তথাকথিত কিছু রসুম রেওয়াজ পালনের প্রসঙ্গ এলো। এ সময় নাকি এক গ্লাস দুধ দুইজনকে পান করাতে হয়। আয়নায় মুখ দেখিয়ে বলতে হয় কি দেখছেন, করে আঙুল দিয়ে পরস্পরকে জর্দা খাওয়াতে হয় এবং শেষে মালাবদল। ছেলের ফুপু বলে উঠলেন, এইসব তো ভাবিরাই করে, কই মেয়ের ভাবিকে ডাকেন দেখি, লুকায় রাখছেন কেন? ফুপুর কথায় সবাই হৈ হৈ করে উঠলে বাইরে থেকে খবরটা শুনে নিহার মনে মনে ভয়ে কাটা হয়ে গেল। ভাবল, শাশুড়ি কি সত্যি এবার ওকে ডাকবেন? হায় আল্লাহ, রহম করো। এমন সময় সালেহাই শান্ত গলায় বললেন, না আপা, আমার বউ খাস পর্দা করে, সে পুরুষদের সামনে যায় না, আপনি ওকে সবার সামনে ডেকে গুনাহগার হইতে পারেন না। ফুপু চুপ মেরে গেলেও পাশ থেকে টিকা টিপ্পুনি চলতে লাগলো। ফুপু বললেন, ও মা, এত পর্দা? তাহলে স্কুলে চাকরি করে কিভাবে? ওখানকার বেটারা টিচার না? ওখানকার বেটা টিচাররা কি তাদের চোখ সামনে তুলে রাখে নাকি? তখন পর্দা নষ্ট হয় না? বউরে বগল দেবা করে রাখবেন সেইটা বলেন। ওইসব পর্দা ফর্দার দোহাই দেন কেন বাবা? আমরা কি ল্যাংটা থাকি নাকি? যত সব। সালেহা নীরবে অপমানটা হাসি মুখে হজম করে গেলেন। মেয়ে দিচ্ছেন তিনি এখানে, কাজে মুখ নেড়ে কথা বলার কোনো সুযোগ নেই। অবশেষে কোনো রকম বিবাদ ছাড়াই বরকনের রেওয়াজ কুসুম শেষ হয়ে গেল। এমন সময় ছেলের এক মামি এসে বললেন, এই আপা, আপনাদের মেয়ের সাথে কে যাবে? এই সময় তো ভাই বউ নয় নানি দাদিরা যায়, আপনাদের বউকে এবার তো যেতেই হবে। নয়তো মেয়ের নানি দাদিরা থাকলে তারা যাইতো, মেয়ে তো আর একলা যাইবে না। কি করবেন বলেন, গাড়ি দাঁড়ায় আছে। সালেহা এবার কিছুটা বিপাকেই পড়লেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। অবশেষে মিলা এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, বেশি ঝামেলা কইরো না আপা, এখন বিয়া তো হইয়াই গেছে। রাকিব তো এখন সাবিলার জামাই, কাজে নিহারে পাঠায়া দাও। ঘন্টা 2-3 থাকবে, তারপর ওরাই গাড়ি দিয়া নামাই দিয়া যাবে। অত চিন্তার কি আছে? কি হবে গেলে? নিহার বোরকা পইরা যাবে, বোরকা পইরা আসবে, আমি তো কোনো সমস্যা দেখি না। অগত্যা সালেহাকে রাজি হতেই হলো। তিনি নিহারকে ডেকে ম্লান মুখে বলে, শোনো, তালহা আমার কাছে থাকুক, তুমি সাবিলার লগে যাও। আচ্ছা আম্মা, আমি ঝামেলা কইরো না তো, তোমারে কেউ খাবলা মারবো না ওইখানে গেলে। শোনো, আসল পর্দা হইল মনে, মন ঠিক তো সব ঠিক। যাও যাও, দেরি কইরো না, আমার মাইয়া আর মাইয়া জামাই গাড়িতে বসে রয়েছে। নিহার আল্লাহর নাম নিয়ে পা বাড়ালো। নিকাবে মুখ ঢাকার পরেও ওর মনে হচ্ছে যেন ও বেআব্রু। রাকিবের তীক্ষ্ণ দৃষ্টি নিহারের চোখ দুটোকে এফোর ওফোর করে গেঁথে ফেলছে। সাবিলা হাসি মুখে হাত বাড়িয়ে নিহারের হাতটা ধরে নিজের পাশে বসালো। রাকিব জোরে সোরে একটা সালাম ঠুকলো নিহারকে, তারপর ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। পথে কোনো কথা বলল না নিহার, কেবল শান্ত চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাবিলা ওর হাতটা এখনো শক্ত করে ধরে বসে আছে। সামনের প্যাসেঞ্জার সিটে বসে আছে রাকিবের এক ফুপি। রাকিব তার সাথেই বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথা বলার এক ফাঁকে একবার হেসে সাবিলার কাঁধে হাত রেখে ঝুঁকে কিছু বলতে লাগলো। শুনে সাবিলার মুখ নামিয়ে সাথে সাথেই হেসে ফেলল। কিন্তু নিহার হঠাৎ সরে গিয়ে গাড়ির সাথে সেটে গেল প্রায়, কারণ রাকিবের হাত সাবিলার কাঁধে রাখতে গিয়ে হঠাৎ নিহারের কাঁধেও ছোঁয়া লেগে গেল। হয়তো অসাবধানতাবশত হতে পারে, যদিও নিহারের যথেষ্ট সন্দেহ হচ্ছে এটা আসলেই রাকিবের অনিচ্ছাকৃত কিনা, নাকি সে ইচ্ছা করেই, আল্লাহই জানে। নিহার এবার যথেষ্ট চেপে জানালার পাশে সরে বসার চেষ্টা করল। ওদের স্বামী স্ত্রীর কথোপকথনের দৃশ্যটা নিহারের বড় অস্বস্তিকর হয়ে উঠেছে। রাকিব একরকম আধিক্যতাই শুরু করে দিয়েছে, বেশ প্রিয়তম বাধ্যগত স্বামীর রোল প্লে করছে। সাবিলার চেহারায়ও যথেষ্ট আত্মবিশ্বাস ফুটে উঠেছে। নিহারের মায়াই লাগলো ওকে দেখে। বেচারি জীবনে অনেকগুলো দিন কষ্ট করেছে। বাবার মৃত্যু আর তার কয়েক বছর পরে ভাইয়ের মৃত্যুর কারণে মাঝপথেই লেখাপড়া ছেড়ে দিতে হয়েছিল, যার কারণে ওর লেখাপড়ায় অনেক গ্যাপ পড়ে গিয়েছিল। ভালো বিয়ের কাজও আসা বন্ধ হয়ে গিয়েছিল। নিহারের উৎসাহে এ বছরই কলেজে ভর্তি হয়ে বিয়ে পরীক্ষাটা প্রাইভেটে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিয়ে না হওয়ার কারণে ওর মনটা সারাক্ষণই খারাপ থাকতো। কলেজে ভর্তি হয়ে মনমরা ভাব কিছুটা কেটেছিল। আজ এতগুলো দিন প্রতীক্ষার পর যার সাথে বিয়ে হলো, তার স্বরূপ জানার পর কেমন লাগবে তা ভেবে নিহারের নিজেরই খারাপ লাগতে শুরু করেছে। তাছাড়া রাকিবের ওভাবে হাত রাখাটা আপাত দৃষ্টিতে দোষের বলার কোনো উপায় নেই। যে কেউ দেখে বলবে রাকিব তার বউকে আগলে ধরে রেখেছে,
কিন্তু এই স্বল্প সময়ের ব্যবধানে এতখানি ভাব জমার কথা নয়। এটা রাকিবের চালাকি নয় তো? যদিও কথাটা ভাবতে কষ্ট হচ্ছে নিহারে। কেন যেন মনে হচ্ছে রাকিবের আচরণ পুরোই লোক দেখানো। পুরুষের এই দ্বৈত রূপের সাথে পরিচয় আছে নিহারের। বিয়ের আগে এক চাচাতো বোনের বরকে দেখেছিল। লোকটা ওর চাচাতো বোনকে মাথায় তুলে রাখত, কিন্তু সবসময় শালিকা পরিবেষ্টিত হয়ে থাকা চাই। সবাই বলতো ওই দুলাভাই নাকি খুব জলি মাইন্ডের। তার জলি মাইন্ডের খবর নিহার নিজেই একদিন টের পেয়েছিল। দুলাভাই গল্পচ্ছলে নিহারের গাল চেপে ধরেছিল একদিন। হাতটা আরো অবাধ্যতা শুরু করত যদি নিহার সময় মতো সটকে না পড়ত। এরপর থেকে নিহার ওই দুলাভাইয়ের সামনে আর যায়নি। দুলাভাই নিজেই 2 দিন দই মিষ্টি আর চাচাতো বোনকে নিয়ে নিহারদের বাসায় এসেছিলেন। নিহারকে বার কয়েক ডেকেও ছিলেন, কিন্তু সেদিন থেকেই নিহার নিজের মূল্য কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছিল। সে যে সস্তা নয় এটা বুঝতে বেশি কষ্ট হয়নি, আর ওর নিজেকে দ্রুত প্যাকেটবন্দি করতেও দেরি করেনি। সব দামি জিনিসই প্যাকেটে থাকে, সে কেন খোলা পড়ে থাকবে? আর তারপরেই ফলাফলটা হাতে নাতে টের পেয়েছে। নিহারকে বোরকা নিকাবে দেখে দুলাভাইটি যখন তখন তার হাত ধরে টানার সাহস হারিয়ে ফেলেছিলেন। শুধু একদিন এক বিয়ের অনুষ্ঠানের সুযোগ পেয়ে আড়ালে কানের সামনে মুখ নিয়ে বলেছিলেন, হঠাৎ মোল্লাবানু সাজলা কেন শালিকা? আগেই তো ভালো ছিলা, অনেক কিছু তো দেখা যাইতো। রাগে ঘৃণায় নিহারের কথা বলার শক্তি লোপ পেয়ে গিয়েছিল। কোনো রকম বলেছিল, বেপর্দা সব মেয়েকেই মৃত্যুর পর পর্দা করে কবর দেওয়ান লাগে রাশেদ ভাই। আপনার বউ মেয়েকেও ঠিক 5 পরতে কাফন দিয়ে এই কবরে ঢুকাবেন, তাহলে বাকি মেয়েদের পর্দা দেখলে কষ্ট পান কেন? এই শরীর তো ভাই কবরের খাদ্য, আপনারটাও আমারটাও। দুলাভাইয়ের মুখের হাসি দপ করে নিভে গিয়েছিল। তারপর থেকে নিহারের আর সামনে আসেনি, কথাও বলেনি। এর অনেকদিন পর নিহার দেখেছে ওই চাচাতো বোনের মেয়েটিকে হিজাব করতে। বাপের নিজের দৃষ্টি যখন অন্য পুরুষের কুদৃষ্টি থেকে মেয়েকে বাঁচাতে চাইবে, এটাই তো স্বাভাবিক। ওরা 3 জন পাশাপাশি বসেছে, মাঝে সাবিলা, বামে রাকিব, ডানে নিহার। তাই রাকিবের আঙুলগুলো সাবিলাকে ছোবার সময় অনায়াসে নিহারকে ছুঁয়ে চলল বার কয়েক। নিহার সরে বসলেও রাকিবের বদময়াসি থামল না। সে সাবিলার আনত মুখের সামনে ঝুঁকে নিহারের দিকে তাকিয়ে বলল, তোমার কি সৌভাগ্য বিলু, তোমার প্রিয় ভাবি আজ তোমাকে নতুন সংসারে প্রবেশ করাতে নিজে আসতে রাজি হয়েছে। তার মানে যতটা বেরসিক ভাবছিলাম ততটা বেরসিক নন তিনি, কি বলো? নিহার কথাটাকে পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে রাখল। আলগা খাতির দেখানোর প্রশ্নই ওঠে না। রাকিব মুখে যেমন ভাবি দেখাক না কেন, নিহারের মন বলছে লোকটা বদ এবং তার উদ্দেশ্য অসৎ। তবে কতটা তা নিহার জানে না। ভাবসাবে এমন দেখাচ্ছে যেন সে স্ত্রীর প্রেমে মশগুল। সাবিলাকে এমনভাবে বিলু বলে ডাকছে যেন কত বছরের প্রেম ওদের, অথচ মনে কত নোংরামি। আচ্ছা, ছেলেদের পক্ষে ব্যাপারটা কি এতটাই সহজ? না, তা কেন হবে? ওর স্বামী তো এমন ছিল না। রাকিবের আচরণ লোক দেখানো অমায়িক হলেও তার স্বভাব এর সম্পূর্ণ বিপরীত। আম্মা জেনে শুনে এটা কার সাথে সাবিলার বিয়ে দিল? মনের অজান্তেই নিহার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় দ্বিতীয়বার কাঁধে রাকিবের হাতের ছোঁয়াতে বিদ্যুৎ চমকের মতো চমকে উঠে অগ্নিদৃষ্টিতে তাকালো রাকিবের দিকে। তাকিয়ে আতঙ্কিত বোধ করল নিহার। রাকিবের দৃষ্টিতে ভয়াবহ কামনার ঝিলিক দিচ্ছে। নিহারের প্রবল ইচ্ছে হলো চিৎকার দিয়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যাওয়ার, কিন্তু তা সম্ভব নয়। নেমেই বা কি বলবে সে? বলতে পারবে, সাবিলা তোমার স্বামী একটা লুচ্চা লাফাঙ্গা, সে তোমার ছলে আমাকে টার্গেট করছে বারবার? বলতে পারবে সে একটা বদমতলব নিয়ে তোমাকে বিয়ে করেছে? না, বলতে পারবে না, আর এটা সম্ভবও নয়। সবাই নিহারকেই খারাপ বলবে, কেননা স্বামীহীনা মেয়েদের দোষ পায়ে পায়। শাশুড়ি আম্মা অকথ্য ভাষায় গালাগাল করবেন ওকে, সেটাও না হয় সহ্য করা যেত, কিন্তু সাবিলার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। গতকালও নিহার সাবিলাকে হেসে বলতে শুনেছে, ও যে আমার জন্য এতটা পাগল, ওর সাথে কথা না বললে বুঝতেই পারতাম না ভাবি। অথচ না বুঝেই তাকে অবিশ্বাস করছি। বেচারা সারা রাত আমার সাথে ফোনে কথা বলছে। ভালো না বাসলে কি এটা করতো? না, সাবিলার সংসারে ঢোকার আগেই ওর স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না নিহার। রাকিবের বদমাইশির জন্য ও আল্লাহর কাছে সাহায্য চাইবে, তবু সাবিলাকে কষ্ট পেতে দেবে না। গাড়ি এসে একটা সাজানো বাড়ির সামনে থামল। সবাই বউ এসেছে বউ এসেছে বলে ছুটে এলো। এক একজনের হাতে এক এক সরঞ্জাম। কারো হাতে সাজানো কুলাকীর্তি, পাত্রে আলপনা আঁকা কলার কাদি, একটা ছোট মাটির পাত্রে নিভু নিভু করা পিদিম, ছোট্ট একটা ধানের শীষ। আরেকজনের হাতে জগ ভর্তি দুধ। আরেকজন শিলপাটা এনে জমিতে রেখে তাতে সাবিলাকে দাঁড়াতে বলল।
ওইদিকে পটকা ফাটার শব্দে কানের তালা লেগে যাওয়ার জোগাড়। নিহার একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল, অবাক হয়ে এদের রুসুম রেয়াজগুলো দেখতে লাগলো। ঘরের বাইরের আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে ভেতরে পা বাড়াতে যাবার মুহূর্তে বেঁধে গেল আরেক কোল। দুজন মহিলা তার স্বরে চেঁচিয়ে বলল, মাল সারেন রাকিব ভাই, নইলে কিন্তু বউ নিয়া সারা রাত দাঁড়ায় থাকুন লাগবো। নিহার বিষয় নিয়ে তাদের দিকে তাকিয়ে দেখল মহিলা দুটোর আশেপাশে বেশ কয়েকজন উঠতি বয়সী তরুণীরাও আছে। এরা সবাই কি রাকিবের কোনো না কোনো কাজিনের বউ? এক একজনের সাজ পোশাক চোখ ধাঁধানো। নিহারের কেবলই মনে হচ্ছিল সে ভুল করে হয়তো স্টার প্লাসের কোনো নাটকের সেটে ঢুকে পড়েছে। মেয়েগুলো লাল টুকটুকে ফিতা ধরেই ক্ষান্ত হননি, নিজেরাও লাইন ধরে দাঁড়িয়ে আছে দরজার আড়াল করে। টাকা না দিয়ে রাকিবকে ঢুকতে দেবে না। রাকিবও দুই একবার এদের ঠেলেই ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মহিলাগুলো নিজেদের সর্বস্ব দিয়ে রাকিবকে ফিরিয়ে দিয়েছে। ঘৃণায় শরীর গুলিয়ে উঠল নিহারের। এই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই যেটা দেখা গেল সেটার জন্য নিহার মোটেও প্রস্তুত ছিল না। রাকিব হঠাৎ সুইমিং পুলে ডাইভ দেওয়ার মতো শরীর বাঁকিয়ে মহিলাগুলোর পায়ের কাছে ঝাঁপ দিতেই কয়েকজন মহিলা কান ফাটানো চিৎকার করে সরে গেল। বাকি কয়েকজন রাকিবের পা ধরতে গিয়ে ওর উপরে প্রায় গড়িয়ে পড়ল, কিন্তু রাকিব ততক্ষণে সাপের মতো একিয়ে বেঁকিয়ে বাসর ঘরে ঢুকে পড়েছে। মহিলারা সমস্বরে বলতে লাগলো, এটা চিটিং রাকিব ভাই, এটা চিটিং, এটা ভাবিদের হক, আপনি এইভাবে ফাঁকি দিতে পারবেন না। রাকিব 32 দাঁত বের করে হাসতে লাগলো, যেন দিগ্বিজয় করে ফেলেছে। বলতে লাগলো, আমাকে তো আটকাতে পারেন নাই, কাজে টাকা পাবেন না। আচ্ছা বুঝছেন, বউরে ঘরে ঢুকতে দিব না, কিন্তু সমস্যা নাই, টাইম মতো বউ না পাইলে আপনাদের একটারে টান দিয়া নিমু, তখন তো বাধ্য হয়ে। আরেক দফায় হাসির রোল উঠল। কয়েকজন মহিলা রাকিবের উত্তরে এমন বিশ্রী কিছু চালবাজি জবাব দিল যা শুনে বাকিরা একে অন্যের গায়ে হাসতে হাসতে ঢলে পড়লেও নিহার রীতিমতো কাঁপতে লাগলো। ছি ছি, এ কি অশ্লীল ওদের ভাষা! অত অবলীলায় বলে যাচ্ছে নোংরা কথাগুলো। গা রি করে উঠল নিহারের। ডান হাতের মুঠোয় ধরা হিজাবের প্রান্ত আপনা আপনি মুখের সামনে চলে এলো। নিহার নীরবে ঠায় দাঁড়িয়ে রইল এসব কোলাহলের মাঝে। হুড়ুহুড়ি চলল আরও কিছুক্ষণ। রাকিব কয়েকটা 1000 টাকার নোট ভাবিদের হাতে দেবার পর পরিস্থিতি মোটামুটি শান্ত হলো। তবু ভাবিদের আক্ষেপ চলল। ফটকাবাজ একটা, দেখ টাকা কত কমায়া দিছে। এমন সময় এক মহিলা বলল, এই মেয়ের ভাবিরে ভিতরে নিয়ে বসা কেউ, উনি তখন হইতে দাঁড়ায় আছেন। সাথে সাথে আরেকজন দুষ্টুমি করে বলল, রাকিব, তোর বউয়ের ভাবিরেও ভাগ দিতে হইবে, টাকা বাড়ায়া দে। নিহার কিছুটা ভয় পেল। তাকে নিয়ে টানা হেঁচড়া হবে না তো? ওকে কিছু করতে বলা হলে নিহার তো শেষ। সে চোখ দুটো বন্ধ করে মনে মনে উচ্চারণ করল, হে আল্লাহ, হে সম্রাজ্যের মালিক, তুমি যাকে খুশি সম্মানিত করো, যাকে খুশি অপমানিত করো, তোমার হাতেই কল্যাণ, নিঃসন্দেহে তুমি সবকিছুর উপরে ক্ষমতাবান। বলে মনে মনে দোয়া করল। আমাকে অপদস্থ হওয়া থেকে রক্ষা করো, আমি নিরুপায়, কিন্তু তুমি তো ক্ষমতাবান। মুহূর্তে জাদুর মতো কাজ করলো দোয়াটা। রাকিবের মা আর মিলা খালা চলে এলেন সেখানে। রাকিবের মা মৃদু ধমকের সুরে বললেন, এই অনেক হইছে, যাও তোমরা ওইদিকে যাও। বউ, তুমি আমার সাথে আসো তো। সাবিলার শাশুড়ির আহ্বানটা যেন এক পশলা বৃষ্টির মতো মনে হলো এই প্রচণ্ড দাবদাহে। বাকিটা সময় আর কেউ নিহারকে বিরক্ত করতে এলো না। ঘণ্টাখানেক থাকার পর নিহার সাবিলার কাছ থেকে বিদায় নিল। তালহা কাঁদবে এই অজুহাতে নিহার দ্রুত ছাড়া পেয়ে গেল। আমাকে অপদস্থ হওয়া থেকে রক্ষা করো, আমি নিরুপায়, কিন্তু তুমি তো ক্ষমতাবান। মুহূর্তে জাদুর মতো কাজ করলো দোয়াটা। রাকিবের মা আর মিলা খালা চলে এলেন সেখানে। রাকিবের মা মৃদু ধমকের সুরে বললেন, এই অনেক হইছে, যাও তোমরা ওইদিকে যাও। বউ, তুমি আমার সাথে আসো তো। সাবিলার শাশুড়ির আহ্বানটা যেন এক পশলা বৃষ্টির মতো মনে হলো এই প্রচণ্ড দাবদাহে। বাকিটা সময় আর কেউ নিহারকে বিরক্ত করতে এলো না। ঘণ্টাখানেক থাকার পর নিহার সাবিলার কাছ থেকে বিদায় নিল। তালহা কাঁদবে এই অজুহাতে নিহার দ্রুত ছাড়া পেয়ে গেল। আহ্বানটা যেন এক পশলা বৃষ্টির মতো মনে হলো এই প্রচণ্ড দাবদাহে। বাকিটা সময় আর কেউ নিহারকে বিরক্ত করতে এলো না। ঘণ্টাখানেক থাকার পর নিহার সাবিলার কাছ থেকে বিদায় নিল। তালহা কাঁদবে এই অজুহাতে নিহার দ্রুত ছাড়া পেয়ে গেল। এই অনেক হইছে, যাও তোমরা ওইদিকে যাও। বউ, তুমি আমার সাথে আসো তো।
সাবিলার শাশুড়ির আহ্বানটা যেন এক পশলা বৃষ্টির মতো মনে হলো এই প্রচণ্ড দাবদাহে। বাকিটা সময় আর কেউ নিহারকে বিরক্ত করতে এলো না। ঘণ্টাখানেক থাকার পর নিহার সাবিলার কাছ থেকে বিদায় নিল। তালহা কাঁদবে এই অজুহাতে নিহার দ্রুত ছাড়া পেয়ে গেল। এটা সময় আর কেউ নিহারকে বিরক্ত করতে এলো না। ঘণ্টাখানেক থাকার পর নিহার সাবিলার কাছ থেকে